পদার্থবিজ্ঞানের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে ৩য় অধ্যায় ভেক্টর নিয়ে কিছু আলোচনা করব এবং যেহেতু ১ম ক্লাস সেহেতু ভেক্টরের প্রাথমিক কিছু আলোচনা আছে। যেমন ভেক্টরের সংজ্ঞা বা একক ভেক্টর অথবা একক ভেক্টর সম্পর্কিত যে অন্যান্য রাশিগুলি আছে। তারপরে বিভিন্ন প্রকার ভেক্টরের আলোচনা, একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এই সাধারণ জিনিসগুলি আজকে আলোচনার মধ্যে আছে। যেহেতু অধ্যায়টা আমাদের ভেক্টর, তো সেহেতু প্রথমে আলোচনার বিষয় আছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিকে তোমরা 9-10 এও পড়ছো যে কাকে বলে বা কিভাবে প্রকাশ করে। এখানেও আছে ভেক্টর রাশি। তবে এখানে আলোচনা করতে গেলে একটু বিস্তারিত আলোচনা করা লাগে। স্বাভাবিকভাবে আমি যদি বলি যে ভেক্টর রাশি আসলে কাকে বলে, তো ভেক্টর রাশি বলতে বোঝানো হয় যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়। সে সকল রাশিকে মূলত বলা হয় ভেক্টর রাশি। এখন যেমন উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে ওজন, বেগ, বল এবং প্রাবল্য। কারণ ওজন, বেগ, বল, প্রাবল্য, ওজন হয়তো তোমরা পড়ছো 9-10 এ কিছু। বেগও পড়ছো, বলও পড়ছো, প্রাবল্য হয়তো পড়ছো কিনা খেয়াল নাই। আচ্ছা, এগুলি নিয়ে পরে নাইলে আলোচনা করা যাবে। আস্তে, আস্তে সবগুলি জিনিসগুলি আসবো একসাথে। এখন যদি আমরা একটু খেয়াল করি এদিকে, এখানে আমার AB মনে করি যে একটা সরল রেখা এবং যার শীর্ষবিন্দু হইছে A। আমি বলতে পারি যে A থেকে B পর্যন্ত তার একটা মান আছে। এবং এই মানটা ১ সেন্টিমিটার হইতে পারে, ১ মিলিমিটার হইতে পারে, ২ সেন্টিমিটার, ২ মিলিমিটার, যেকোনো কিছু হতে পারে। এবং তার একটা দিকও আছে এবং সেই দিকটা হলো A থেকে B এর দিকে, অর্থাৎ আদিবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। এই যে যখনই আমি বললাম যে AB একটা সরল রেখা এবং তার একটা দিকও আছে, তখন সেটা সরল রেখা আমি বলতে পারি না। তখন সেটা হয়ে যাবে আমার ভেক্টর এবং এটাকে সাধারণত আমি ধরে নিলাম P ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় এবং P ভেক্টর দ্বারা প্রকাশ করার জন্য বা যেকোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য তার উপরে একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়। যেমন মনে করি যে এখানে AB আমার একটা ভেক্টর আছে। তো এটাকে প্রকাশ করার জন্য আমি বলতে পারি যে AB হলো আমার P ভেক্টর এবং সেটার উপরে বোঝানোর জন্য একটা আমি ভেক্টর চিহ্ন ব্যবহার করতে পারি। আবার মনে করি যে CD আরেকটা ভেক্টর, যেটাকে আমি Q দ্বারা প্রকাশ করলাম এবং তার উপরে একটা ভেক্টর চিহ্ন ব্যবহার করলাম। এখন যদি আমাকে বলে যে AB ভেক্টর যেটা আছে বা P ভেক্টর যেটা আছে তার মান কত হতে পারে? তো সেই মান প্রকাশ করার জন্য যে কাজটা করা হয় সেটা হলো অ্যাবসোলিউট ভ্যালু নেওয়া হয়। অ্যাবসোলিউট ভ্যালু মানে হলো যে পরম মান। P ভেক্টরের আমি যদি পরম মান নেই, তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটাই হইছে আমার P ভেক্টরের মান। অনুরূপভাবে যদি আমাকে বলে যে Q ভেক্টরের মান কত? তাহলে Q ভেক্টরকে যদি আমি অ্যাবসোলিউট ভ্যালু নেই, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হইতেছে Q ভেক্টরের মান। অর্থাৎ একটা ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে ওই ভেক্টরের উপর একটা ভেক্টর চিহ্ন বা একটা তীর চিহ্ন দিতে হয়। আর যদি আমাকে বলে মান নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে অবশ্যই একটা পরম মান ব্যবহার করতে হয়। এখন পরম মান ব্যবহার করে কিভাবে একটা ভেক্টরের মান নির্ণয় করা যায়, সেটা তোমরা আস্তে, আস্তে সামনের দিকে দেখতে পারবা। সামনের ক্লাসগুলিতে দেখবা যে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মূলত একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ভেক্টরের প্রকাশভঙ্গি, ভেক্টরের গুণ, ভাগ বা যোগ, বিয়োগ যাই বলি না কেন, সবকিছুই আলাদা, আলাদাভাবে দেখবা যে এখানে আলোচনা করা আছে। এরপরে আসতেছে একক ভেক্টর। যেটা এই ভেক্টরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বেসিকের মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ। এবং একক ভেক্টরটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা চ্যাপ্টারেই ভেক্টরের তো আছেই, অন্যান্য চ্যাপ্টারগুলি তো এটার প্রয়োগ খুবই বেশি। এখন দেখি যে আসলে একক ভেক্টরটা কি? এখন একক ভেক্টর যদি আমি শুধু প্রকাশ করতে চাই যে একক ভেক্টর, তার সংজ্ঞা থেকে বা তার নাম থেকেই কিন্তু আসলে আমরা এটা ধারণা করতে পারি কিছুটা। যেমন কোনো ভেক্টরের মান যদি একক হয়, একক বলতে আসলে এখানে ১ মিটার, ১ সেন্টিমিটার, ১ মিলিমিটার বিভিন্ন ধরনের হতে পারে। একক যদি হয় তাহলে সেটাকে বলা হইতেছে একক ভেক্টর। এটা গেল শুধু একক ভেক্টরের সংজ্ঞা। এখন যদি আমাকে বলে যে একক ভেক্টর আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে একক ভেক্টর নির্ণয় করার জন্য যে কাজটা করা হয় যে একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করার প্রয়োজন হয়। যেমন এখানে মনে করি যে একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা আমি ভাগ করি, তাহলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। এবং একক ভেক্টরকে প্রকাশ করার জন্য যে জিনিসটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে তার উপরে একটা হ্যাট বা টুপি চিহ্ন দেওয়া হয় এবং এটা হচ্ছে একক ভেক্টর প্রকাশ করার সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম। যে একক ভেক্টর কাকে বলে? যদি কোনো ভেক্টরের মান একক হয়, তাহলে সেটাকে বলা হইতেছে একক ভেক্টর। এবং আমরা কিভাবে এটা একক ভেক্টর নির্ণয় করতে পারি? কোনো একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে মূলত একক ভেক্টর আমরা নির্ণয় করতে পারি। আর একক ভেক্টরকে প্রকাশ করার জন্য তার উপরে একটা টুপি চিহ্ন ব্যবহার করা হয়। খেয়াল করো, এখানে আমি একটা ভেক্টর দেওয়ার চেষ্টা করছি। মনে করি যে আমার A হইছে একটা ভেক্টর। A ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমে ধরে নিলাম যে A হইছে একটি ভেক্টর, যার মান A = absolute value of A ভেক্টর। অর্থাৎ A ভেক্টরের মান নির্ণয় করার জন্য অবশ্যই আমাকে আমার A ভেক্টর যেটা আছে তার অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান নিতে হয়। এখন অ্যাবসোলিউট ভ্যালু অফ A ভেক্টর not equal to 0, এই শর্তটা খুব গুরুত্বপূর্ণ এবং খেয়াল করো এখানে লাল কালির দেওয়া আছে।
এবং এটা কেন গুরুত্বপূর্ণ আমি একটু পরে আসতেছি। তাহলে এখন যদি আমি বলি যে একক ভেক্টর হচ্ছে আমার স্মল a hat, তাহলে বলতে পারি a ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান। এখন খেয়াল করো নিচে কিন্তু আমার মান আছে। a ভেক্টরের মানটা যদি 0 হয়ে যায় তাহলে এখানে আসবে কত? a ভেক্টর ডিভাইডেড বাই 0, অথবা আমি বলতে পারি 1/0। যেকোনো একটা কিছুকে যদি আমি 0 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু সেটার মান আমরা নির্ণয় করতে পারি না। এটা হচ্ছে সবথেকে বড় অসুবিধা। অর্থাৎ একক ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে একটা ভেক্টরের মান যেন কোনো সময় শূন্য না হয়। যদি কোনো ভেক্টরের মান শূন্য আসে তাহলে কিন্তু একক ভেক্টর কোনোভাবেই নির্ণয় করা যায় না। এখন এখানে a ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য আমি স্মল a ব্যবহার করছি। যদি আমাকে বলতো যে b ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো, তাহলে b ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য আমি ব্যবহার করতাম স্মল b hat, ওরকমভাবে স্মল c hat, ওরকমভাবে স্মল d hat। এরকম আস্তে আস্তে সামনের দিকে আমরা অগ্রসর হতে পারি। একক ভেক্টরের পরে এখন দেখা যাক কি আছে। একক ভেক্টরের পরে আরেকটা গুরুত্বপূর্ণ ভেক্টর, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তার অবস্থান কোথায়, সেটাকে মূলত আসলে অবস্থান ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। এখন প্রথমেই আছে অবস্থান ভেক্টরের যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামোটা হলো, চিত্রে খেয়াল করো, এখানে OX এবং OY দুইটা অক্ষ বিবেচনা করছি। আমরা যখন গ্রাফ কাগজে বা খাতায় দুইটা অক্ষ অঙ্কন করি, OX অক্ষ অথবা OY, অবস্থান ভেক্টরকে আরেকটা যেভাবে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, এবং ব্যাসার্ধ ভেক্টরের কারণেই মূলত এখানে স্মল r টা ব্যবহার করা হয়েছে। এখন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু যদি আমি বলি তাহলে সেটা আমার আছে এখানে O। এখন এই মূল বিন্দুর সাপেক্ষে আমাকে এখানে তারা বলছে একটা বিন্দু দিয়ে দিল, মনে করি যে সেই বিন্দুটা P। বলছে এখন P বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে। তো সেটার জন্য কি করা দরকার হয়? O এবং P একসাথে আমি যুক্ত করে দিই এবং একটা তীর চিহ্ন দেওয়া হয় যে সেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে O এবং এন্ড পয়েন্ট হচ্ছে P, এবং O থেকে P যে ভেক্টরটা আছে সেটাকে আমি স্মল r দ্বারা প্রকাশ করলাম। এই স্মল r দ্বারা প্রকাশ করারও একটা কারণ আছে, সেটা তোমরা সামনের ক্লাসগুলিতে আরো বিস্তারিত জানতে পারবা। এখন দেখা যাক আয়ত একক ভেক্টরটা কি। আয়ত একক ভেক্টরটা হলো, আগে আমরা একটু খেয়াল করি যে ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আসলে কি? OX এবং OY অক্ষ খাতায় অঙ্কন করি বা গ্রাফে অঙ্কন করি, সেই OX এবং OY অক্ষটাই নির্দেশ করে আমার কার্তেসীয় স্থানাঙ্ক। ত্রিমাত্রিক হওয়ার কারণে এখানে অতিরিক্ত একটা অক্ষ চলে আসছে, সেটা হচ্ছে OZ অক্ষ। এখন এই OX, OY এবং OZ এই তিনটা অক্ষ বিবেচনা করে আমি যে স্থানাঙ্ক ব্যবস্থাটা পাই, সেই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হইতেছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এই ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় OX বরাবর আমি যদি একক ভেক্টর বিবেচনা করি সেটাকে I hat দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা সবসময় ফিক্সড, এটার মান কোনো সময় পরিবর্তন হয় না। যদি তোমাকে বলে যে OX বরাবর একক ভেক্টর কত, তাহলে সেটা হয়ে যাব I hat। যদি বলে যে OY বরাবর একক ভেক্টর কত, সেটা হয়ে যাব J hat। এবং OZ বরাবর যদি একক ভেক্টর বলে তাহলে সেটা K hat। এই হইছে আমার ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর। এবং এগুলি আস্তে আস্তে যখন প্রয়োগ আসবো তখন দেখবা যে তোমরা এমনিতেই বুঝতে পারতেছো। প্রথম হয়তো একটু কঠিন লাগতে পারে, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তারপরে সরণ ভেক্টর। সরণ ভেক্টরটা হলো, যদি একটা ভেক্টর বা একটা বল বা একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তার সরণ হয়, বা এক জায়গা থেকে যদি আরেক জায়গায় যায়, তাহলে সেটাকে বলা হইতেছে সরণ ভেক্টর। এবং সরণ ভেক্টর নির্ণয় করার জন্য যেটা করা হয়, মনে করি যে O তে একটা বিন্দু ছিল, O থেকে এই বিন্দু পর্যন্ত আসলো, তাহলে এটাকে আমি বলতে পারি RI। O থেকে আবার এই বিন্দুতে আসলো, সেটাকে বলতে পারি RF। তাহলে এখন যদি বলে যে RI থেকে RF এর মধ্যবর্তী দূরত্ব কত, বা বস্তুটা যদি RI থেকে RF এর দিকে যায় অথবা RF থেকে RI দিকে যায়, তাহলে তার অবস্থান ভেক্টর বা সরণ ভেক্টর আমি কিভাবে নির্ণয় করতে পারি? এখন এটার সরণ ভেক্টরকে বলা হয় ডেল্টা R, এবং তার উপরে একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়। তাহলে ডেল্টা R ইকুয়াল টু বলতে পারি আমি শেষ বিন্দু থেকে আমাকে প্রথম বিন্দুর দিকে রওনা দিতে হবে। অর্থাৎ শেষ বিন্দুর যে স্থানাঙ্ক আছে বা যে শেষ ভেক্টরটা আছে বিয়োগ তার যে আদি ভেক্টরটা ছিল সেটা। অর্থাৎ আমার এখানে শেষ ভেক্টর যদি RF হয় এবং আদি ভেক্টর যদি RI হয়, তাহলে আমি অবস্থান ভেক্টর ডেল্টা R কে বলতে পারি RF মাইনাস RI। টপিকসটা আছে সেটার জন্য তোমাদেরকে ভেক্টরের ত্রিভুজ সূত্র এটা জানা খুবই দরকার। তো ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আগে একটু সামান্য আলোচনা করে নিই, তারপরে পরেরটাতে আসতেছি। মনে করি যে আমার এখানে একটা ভেক্টর দেওয়া আছে AB ভেক্টর, যেটাকে আমি সংক্ষেপে P ভেক্টর দ্বারা প্রকাশ করি। একটা ভেক্টর দেওয়া আছে আমার এখানে Q ভেক্টর। এখন যদি আমাকে বলে যে এই Q ভেক্টর এবং P ভেক্টর দুইটাকে যোগ করতে, তাহলে আমি কিভাবে যোগ করতে পারি? আমরা যেভাবে পাটিগণিত বা বীজগণিতে যোগ বিয়োগ করছি, সেভাবে কিন্তু আসলে এখানে যোগ বিয়োগ করা যায় না। এখানে যোগ বিয়োগ করতে গেলে আমাকে একটু অন্য পদ্ধতি
ব্যবহার করতে হয় এবং পদ্ধতিটা মূলত জ্যামিতির সাথে একটু সম্পর্কিত। তো এই কারণে দেখবা যে এখানে জ্যামিতির কিছু নাম চলে আসছে। যেমন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, এই জিনিসগুলি কিন্তু এখানে চলে আসে। আমাকে যদি এখন বলে যে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টর যোগ করতে, তাহলে আমি কিভাবে যোগ পারি? এখন এই কিউ ভেক্টরটাকে মনে করো যে আমি সমান্তরালভাবে এই বিসি বরাবর অঙ্কন করলাম। কিউ ভেক্টরটাকে টান দিয়ে নিয়ে এসে বিসি বরাবর অঙ্কন করলাম। তো বিসি বরাবর যদি অঙ্কন করি তাহলে আমার এ থেকে বি একটা ভেক্টর নির্দেশ করে, সেটা হলো পি। বি থেকে সি পর্যন্ত আরেকটা ভেক্টর নির্দেশ করে, সেটা কিউ। এখন এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর আমি যদি যোগ করি তাহলে যোগফলটা কত আসতে পারে? এবং যোগফলটা বাহির করার নিয়ম হলো আমার প্রথম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট এবং দ্বিতীয় ভেক্টরের এন্ডিং পয়েন্ট, এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে যে একটা বাহু পাওয়া যায়, যেমন এখানে বাহু পাওয়া গেছে আমার কত, এসি, এবং এটাকে যদি আমি আর ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে এই আর ভেক্টরটাই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। আরেকবার একটু যদি আমরা খেয়াল করি, মনে করি যে পি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট হলো এ, পি ভেক্টরের এন্ডিং পয়েন্ট বি। এই এন্ডিং পয়েন্টে আমি যদি কিউ ভেক্টরের স্টার্টিং পয়েন্ট যুক্ত করি এবং এন্ডিং পয়েন্টটা নিয়ে আসি সি বিন্দুতে, এখন আমাকে যদি বলে লব্ধি নির্ণয় করতে, তাহলে পি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট এবং বি ভেক্টরের এন্ডিং পয়েন্ট, এই দুটা যদি যোগ করি তাহলে প্রথম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট থেকে দ্বিতীয় ভেক্টরের এন্ডিং পয়েন্ট পর্যন্ত যে একটা সরলরেখা পাওয়া যায় বা যে একটা ভেক্টর পাওয়া যায় সেটা কি বলা হয়? মূলত লব্ধি ভেক্টর। এবং যেহেতু এটা ত্রিভুজের মতন একটু দেখতে হয়ে গেল, এই কারণে এটাকে ত্রিভুজ সূত্র বলা হয়। এখন এটাকে যদি আমি একটু গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে বলতে পারি এসি ভেক্টরটা হলো আমার লব্ধি ভেক্টর, যেটাকে আমি নির্ণয় করতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগের মাধ্যমে প্রকাশ করি। তাহলে বলতে পারি আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা হলো মূলত ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আসে এটার প্রয়োগটা কিভাবে করতে পারি। তো এটার প্রয়োগ করা হয় একটা ভেক্টরকে যদি বলে যে একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। একটু আগে যেটা ছিল যে ত্রিভুজ সূত্রের মাধ্যমে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়, কিন্তু আমরা এখনো কিন্তু জানি না যে একটা ভেক্টরকে আমরা আসলে কিভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, একটা ভেক্টরের প্রকাশভঙ্গি বলতে যেমন আমরা স্কেলার রাশিকে বলি 1 মিটার 2 মিটার, এরপরে সময় যদি আমাকে বলতে বলে তাহলে 10টা 30, 3টা 30 এরকম। কিন্তু একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এতক্ষণ যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে এবি ভেক্টর অথবা পি ভেক্টর অথবা আর ভেক্টর। কিন্তু এই আর ভেক্টর বা এবি ভেক্টরকে প্রকাশ করার আলাদা একটা প্রকাশভঙ্গি আছে। সেই প্রকাশভঙ্গিটা কি? চলো সেটা আগে একটু দেখি। মনে করি আমার এখানে ও এক্স এবং ও ওয়াই দুইটা অক্ষ দেওয়া আছে এবং এই অক্ষের উপর পি একটা বিন্দু। তাহলে ওপি যদি আমি যোগ করি তাহলে ওপিটাই আমার নির্দেশ করে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরকে আমাকে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তো এটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে কাজটা করা হয়, পি বিন্দু থেকে ও এক্সের উপরে একটা লম্ব অঙ্কন করা হয় পি এন, এবং ও থেকে এন পর্যন্ত এই অংশটুকু যেহেতু আমি এক্স অক্ষ বরাবর বিবেচনা করি তো সেটাকে ধরে নিলাম স্মল এক্স। আর পি থেকে এন পর্যন্ত এই দূরত্বটুকু যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমি হিসাব করি সেহেতু ধরে নিলাম স্মল ওয়াই। এখন ও পি এন এই ত্রিভুজটা যদি আমি বিবেচনা করি তাহলে ও এন বলতে পারি আমি একটা ভেক্টর, পি এন বলতে পারি আরেকটা ভেক্টর, এবং ও পি বলতে পারি আরেকটা ভেক্টর। এখন ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি তাহলে খেয়াল করো, আমি বলতে পারি ও এন ভেক্টর এটা হচ্ছে আমার প্রথম ভেক্টর, পি এন ভেক্টর এটা হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর, এবং ও পি এটা কিন্তু তাদের লব্ধি নির্দেশ করে, কারণ ও থেকে এন পর্যন্ত একটা ভেক্টর, সেই এন থেকে আবার আরেকটা ভেক্টর হচ্ছে এন পি। প্রথম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ও এবং এন্ডিং পয়েন্ট এন। এই প্রথম ভেক্টরের এন্ডিং পয়েন্টে আমি যদি দ্বিতীয় ভেক্টরের স্টার্টিং পয়েন্ট বিবেচনা করি তাহলে সেটা হয়ে যাব এন, এবং দ্বিতীয় ভেক্টরের এন্ডিং পয়েন্ট পি। তাহলে প্রথম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট থেকে দ্বিতীয় ভেক্টরের এন্ডিং পয়েন্ট পর্যন্ত যে সরলরেখাটা থাকে সেটাই কিন্তু আমার লব্ধি ভেক্টর নির্দেশ করে। তাহলে আমি বলতে পারি যে ও পি ভেক্টর ইকুয়াল টু ও এন ভেক্টর প্লাস এন পি ভেক্টর। এখন চিত্রের দিকে যদি আমি খেয়াল করি তাহলে বলতে পারি যে ও এন এই অংশটুকুর মান হলো এক্স। এখন আমরা আগেও পড়ছি যে এক্স অক্ষ বরাবর আমার যে একক ভেক্টর আছে সেটা হলো আই হ্যাট। তখন ও এন ভেক্টরটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার মান এবং একই সাথে একক ভেক্টর এই দুটা গুণ দেওয়া হয়। একক ভেক্টরটা গুণ দেওয়ার কারণ হলো তার দিক নির্ণয় করার জন্য বা দিক নির্দেশ করার জন্য। অনুরূপভাবে আমি যদি এনপি ভেক্টর বলি তাহলে এনপি এর মান বা পিএন এর মান এবং ওয়াই অক্ষ বরাবর তার একক ভেক্টর। খেয়াল রাখতে হবে যে একটা ভেক্টর আমি যে অক্ষ বরাবর বিবেচনা করি সেই অক্ষ বরাবর তার মান এবং ওই অক্ষ বরাবর একক ভেক্টর। যদি সেটা এক্স অক্ষ হয় তাহলে আই হ্যাট,
ওয়াই অক্ষ হলে একক ভেক্টর জে হ্যাট এবং জেড অক্ষ হলে একক ভেক্টর কে হ্যাট। যেহেতু এখানে আমার জেড অক্ষ নাই, শুধু এক্স এবং ওয়াই অক্ষ আছে, সেহেতু আমি শুধু আই এবং জেড এই দুইটাই বিবেচনা করলাম। তাহলে এখন যদি আমি এই ওপি ইকুয়াল টু ওএন প্লাস এনপি এখানে যদি মানগুলি ব্যবহার করি, তাহলে ওপির জায়গায় বলতে পারি আমি আর ভেক্টর, যেটা ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর নির্দেশ করে। ওএন এর জায়গায় বলতে পারি এক্স আই হ্যাট। এনপির জায়গায় বলতে পারি ওয়াই জে হ্যাট। এই আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট, এটা হলো একটা ভেক্টর প্রকাশ করার, এবং এটাকে আমরা ভেক্টরের প্রকাশভঙ্গিও বলতে পারি। তাহলে একটা ভেক্টরকে আমি যদি প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করতে পারি? এক্স অক্ষ বরাবর তার মান এবং ওই অক্ষ বরাবর একক ভেক্টর যোগ ওয়াই অক্ষ বরাবর তার মান এবং ওই অক্ষ বরাবর তার একক ভেক্টর। এটা হচ্ছে ভেক্টরকে প্রকাশ করার মূল পদ্ধতি বা নিয়ম। এর আগ পর্যন্ত যেটা ছিল সেটা কিন্তু শুধু আমি আর ভেক্টর, ওপি ভেক্টর, ওএন ভেক্টর, পিএন ভেক্টর এই ধরনের জিনিস ব্যবহার করছি। এখন আমরা আসতেছি যে একটা ভেক্টরকে মান এবং দিকের সাহায্যে একই সাথে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। আমি যে অবস্থান ভেক্টর স্মল আর নির্ণয় করছি সেই স্মল আর এর মান কিভাবে নির্ণয় করতে পারি। আমি যদি আরেকবার চিত্রের দিকে যাই, তাহলে ও পি এন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওপি হচ্ছে আমার অতিভুজ, ওএন ভূমি এবং পিএন লম্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি লিখতে পারি ওপি স্কোয়ার ইকুয়াল টু ওএন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। এখন চিত্রের দিকে যদি আমি একটু তাকাই তাহলে বলতে পারি যে ওপি যে অংশটুকু আছে সেটা কিন্তু আমার আর নির্দেশ করে। ও থেকে এন পর্যন্ত অংশটুকু স্মল এক্স এবং পিএন বাই এনপি হচ্ছে আমার স্মল ওয়াই। তাহলে আমি বলতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হলো একটা ভেক্টরের মান। অর্থাৎ একটা ভেক্টরের মান যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে এক্স অক্ষ বরাবর তার যে মান আছে সেটার বর্গ যোগ ওয়াই অক্ষ বরাবর তার যে মান আছে সেটার বর্গ, এবং এই দুটার বর্গকে যদি আমি রুট করি তাহলে মূলত আমার লব্ধি ভেক্টরের মান আমি নির্ণয় করতে পারি। এইগুলো মোটামুটি তোমাদের প্রাথমিক আলোচনা। সামনের ক্লাসে ভেক্টর যোগের সামান্তরিক যে সূত্র এবং সামান্তরিক সূত্রের যে ছোটোখাটো প্রয়োগ আছে এবং সামান্তরিক সূত্রের আরও দুই একটা কিছু সাইড আলোচনা আছে, সেগুলি তোমরা দেখতে পারবা। এতক্ষণ ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।